আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের গঠন প্রণালী এবং কার্যপ্রণালী নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের একটি চিত্র আঁকা আছে। তো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল হচ্ছে এমন এক ধরনের ফুয়েল সেল যেখানে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনকে ফুয়েল হিসেবে ব্যবহার করি। এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ, অক্সিজেন হচ্ছে জারক পদার্থ। তো এই ফুয়েল সেলের প্রথমত একটা বড় পাত্র নেওয়া হবে, তারপর সেই পাত্রের মধ্যে দুইটা গ্রাফাইট দণ্ডকে ডুবানো হবে। এই দুইটা গ্রাফাইট দণ্ড মূলত তড়িৎদ্বার হিসেবে কাজ করে। এই দুইটা গ্রাফাইট দণ্ডের মধ্যেই সূক্ষ্ম সূক্ষ্ম কণা নিকেল, প্লাটিনাম, সিলভার এগুলো যুক্ত করা থাকবে, কারণ এখানে বিক্রিয়া শুরু করতে যে সক্রিয়ণ শক্তির মান, সেই সক্রিয়ণ শক্তির মানটা যত কম হবে বিক্রিয়া তত দ্রুত শুরু হবে। এই সক্রিয়ণ শক্তির মান হ্রাস করার জন্য আমরা জানি কোনো বিক্রিয়ার প্রভাবক ব্যবহার করা হয়। তো এই প্রভাবক হিসেবে এই নিকেল, প্লাটিনাম বা সিলভার কণাগুলোকে এখানে তড়িৎদ্বারের সাথে যুক্ত করা থাকে। তাহলে এই যে আমরা দুইটা তড়িৎদ্বার দেখতে পাচ্ছি, এরা হচ্ছে প্রভাবকের গুঁড়াযুক্ত গ্রাফাইট দণ্ড। তার মধ্যে একটা দণ্ড কাজ করবে অ্যানোড হিসেবে এবং অপর দণ্ড কাজ করবে ক্যাথোড হিসেবে। তো আমরা জানি ফুয়েল সেল যেহেতু গ্যালভানিক কোষের অনুরূপ গঠন বিশিষ্ট, তাই ফুয়েল সেলে যেটা অ্যানোড হবে সেটা হবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং যেটা ক্যাথোড হবে সেটা হবে ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো ফুয়েল সেলে মূলত কোন তড়িৎদ্বারে কোন বিক্রিয়া সংঘটিত হচ্ছে তার উপর ভিত্তি করে অ্যানোড এবং ক্যাথোড নির্বাচিত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই যেহেতু গ্রাফাইট, তাহলে যেই তড়িৎদ্বারে আমরা বিজারক পদার্থ সাপ্লাই দিব সেটা কাজ করবে অ্যানোড হিসেবে, এবং যেই তড়িৎদ্বারে আমরা জারক পদার্থ সাপ্লাই দিব সেইটা কাজ করবে ক্যাথোড হিসেবে। তো এই কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রাফাইট দণ্ড দুটার দুই পাশে হচ্ছে গ্যাসের বা ফুয়েলের সাপ্লাইয়ের ব্যবস্থা আছে। এই পাশ থেকে হাইড্রোজেন গ্যাস সাপ্লাই হচ্ছে এবং এই পাশ থেকে অক্সিজেন গ্যাস সাপ্লাই হচ্ছে। গ্যাসগুলো যাবে এই তড়িৎদ্বার এবং এই সেলের এই জায়গাটুকু হচ্ছে একটা প্রকোষ্ঠ হিসেবে কাজ করছে। সেমভাবে এই জায়গাটুকু এবং এই তড়িৎদ্বার সহ এই সম্পূর্ণ জায়গাটা একটা প্রকোষ্ঠ হিসেবে কাজ করে, এবং ক্যাথোড এবং অ্যানোড উভয় কিন্তু পরস্পরের সাথে সংস্পর্শ অবস্থায় নেই, পরস্পর থেকে দূরে অবস্থিত, এবং তাদের মধ্যবর্তী জায়গায় পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে রাখা আছে, যেটা মূলত ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য উপাদান হিসেবে কাজ করছে এই কোষের মধ্যে। তাহলে আমরা কোষে দেখতে পাচ্ছি যে জারক এবং বিজারক পদার্থ যে ঢুকবে এবং তারা যেখানে অবস্থান করবে তাদের মধ্যে কোনো ধরনের মিশ্রণের কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের সংযোগ তৈরি করার কোনো ব্যবস্থা নেই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস সাপ্লাই হবে। হাইড্রোজেন গ্যাসটা যাবে হচ্ছে প্রথমে এই জায়গায় এই গ্রাফাইট দণ্ডের কাছে। তো যেহেতু আমরা জানি হাইড্রোজেন গ্যাস ফুয়েল সেলের বিজারক পদার্থ হিসেবে কাজ করে, তাই হাইড্রোজেন গ্যাসটা জারিত হবে কোথায়? এই গ্রাফাইট দণ্ডে। তো জারিত হলে যেই তড়িৎদ্বারটা জারিত করতে সাহায্য করবে সেটাই কাজ করবে অ্যানোড হিসেবে, তাহলে অপর তড়িৎদ্বারটা কাজ করবে ক্যাথোড হিসেবে। তো এখানে আমরা জানি রিডক্স বিক্রিয়ার মাধ্যমে মূলত তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। তাহলে এই তড়িৎদ্বারে যে জারণ অর্ধবিক্রিয়াটা সংঘটিত হবে, আমি প্রথমে এই বিক্রিয়াটা দেখছি। তো এখানে জারণ হবে হাইড্রোজেন গ্যাসের 2 মোল হাইড্রোজেন গ্যাস। এখানে যখন তড়িৎদ্বারে আসবে তখন তড়িৎদ্বার আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সংস্পর্শে আছে, তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে 4 মোল হাইড্রোক্সিল আয়ন চলে আসবে বিক্রিয়া পরিবেশে। তাহলে 4 মোল হাইড্রোক্সিল আয়ন এবং 2 মোল হাইড্রোজেন আয়ন এখানে 4 মোল ইলেকট্রন ত্যাগ করে রূপান্তরিত হবে 4 মোল পানিতে। তাহলে আমরা প্রথম জারণ অর্ধবিক্রিয়া দেখতে পেলাম 2 মোল হাইড্রোজেন গ্যাস, 4 মোল হাইড্রোক্সিল আয়ন 4 মোল ইলেকট্রন ত্যাগ করে 4 মোল পানিতে রূপান্তরিত হয়। তাহলে অ্যানোডে সম্পন্ন হলো জারণ প্রক্রিয়া। এই যে ইলেকট্রনগুলো উৎপন্ন হলো, এই ইলেকট্রনগুলো অ্যানোড থেকে পরিবাহিত হয়ে পরিবাহী তার দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডে পৌঁছাবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের পথ। আমরা তীরচিহ্ন দিয়ে ইলেকট্রনটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝিয়েছি, এবং দেখতে পাচ্ছি এখানে বাইরে একটা বাল্ব সংযুক্ত করা আছে। তো এই বাল্বটা সংযুক্ত করা হয় এই কারণে যেন এখানে তড়িৎ প্রবাহ হলে বাল্বটা জ্বলে উঠে তড়িৎ প্রবাহ যে হচ্ছে সেটার একটা প্রমাণ দিতে পারে। তো এখানে আমরা বাল্বের বদলে অ্যামিটার বা গ্যালভানোমিটারকেও কানেক্ট করতে পারি, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে। তো ইলেকট্রনটা যখন এই ক্যাথোডে পৌঁছাবে, ক্যাথোডে পৌঁছালে এখানে কাজ করছে অক্সিজেন গ্যাস। তো অক্সিজেন গ্যাস ইলেকট্রন গ্রহণ করে কি হবে? বিজারিত হবে। তাহলে ক্যাথোডে হবে কি? বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে
বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ক্যাথোডে অলরেডি অক্সিজেন উপস্থিত আছে। এই অক্সিজেন এবং অ্যানোডে উৎপন্ন হওয়া যে পানি, সেই পানিগুলো হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মাধ্যমে বাহিত হয়ে চলে আসবে ক্যাথোডের কাছে এবং এখানে 2 মোল পানি কাজ করবে এবং এই যে 4 মোল ইলেকট্রন এখানে ত্যাগ করা হয়েছিল অ্যানোডে, সেই অ্যানোডের ইলেকট্রন চলে যাবে ক্যাথোডে এবং ক্যাথোডে 4 মোল ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তৈরি হবে 4 মোল হাইড্রোক্সিল আয়ন। এখন আমরা কোষে এই পাশে দেখতে পাচ্ছি পানি বের হওয়ার একটা রাস্তা আছে, কারণ অতিরিক্ত পানিটা যেন এই পাশ দিয়ে বের হয়ে যায় সেই ব্যবস্থাটা রাখার জন্য এখানে মূলত একটা নলের ব্যবস্থা রাখা হয়েছে। কারণ এখানে আমরা দেখতে পেলাম এই বিক্রিয়ায় তৈরি হয়েছিল 4 মোল পানি, কিন্তু পরবর্তী বিক্রিয়ায় ব্যবহৃত আমাদের হলো 2 মোল পানি। তো অতিরিক্ত যে পানিটা থাকবে সেই পানিটা যেন এই প্রবেশপথ দিয়ে বের হয়ে আসতে পারে, সে কারণে মূলত এই ব্যবস্থাটা রাখা হয়েছে। এখন আমরা যদি এই দুইটা বিক্রিয়া যোগ করি, অর্থাৎ জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করলে আমরা পাবো সামগ্রিক কোষ বিক্রিয়া। তাহলে এই পাশে আমাদের ছিল 2 মোল হাইড্রোজেন, এর মধ্যে 4 মোল হাইড্রোক্সিল এই পাশে আমরা বিক্রিয়ক হিসেবে দেখলাম, এই পাশে দেখলাম উৎপাদ হিসেবে। তো আমরা ধরে নিলাম এখানে যে উৎপন্ন হয় হাইড্রোক্সিলগুলো সেগুলো এখানে ব্যবহৃত হয়ে গেছে বিক্রিয়ক হিসেবে, তাই হাইড্রোক্সিল কিন্তু অবশিষ্ট নেই। পাশাপাশি ইলেকট্রন এখানে ছিল 4 মোল উৎপন্ন হয়েছিল ইলেকট্রন এবং এখানে 4 মোল ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, তাই ইলেকট্রনও অবশিষ্ট নেই। তাই এখানে আমাদের আছে অক্সিজেন এবং আমরা চিন্তা করলাম এখানে 2 মোল পানি ব্যবহৃত হলো এবং এখানে 4 মোল পানি উৎপন্ন হয়েছিল। তা 4 মোল পানি থেকে যদি 2 মোল পানি ব্যবহৃত হয়ে যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত মোল পানি? 2 মোল পানি। তো এটাই হচ্ছে মূল কোষ বিক্রিয়া, অর্থাৎ 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি তৈরি করলো। এই যে পানিটা উৎপন্ন হলো এই পানিটাই এই প্রবেশপথ দিয়ে বের হয়ে আসে। তাহলে এই প্রক্রিয়ায় মূলত হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎচালক শক্তির সৃষ্টি হয় এবং হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে তড়িৎচালক শক্তির মান হচ্ছে 1.23 ভোল্ট। তার মধ্যে জারণ যে বিভব, অ্যানোডের জারণ বিভব, সেটার মান হচ্ছে 0.83 ভোল্ট এবং ক্যাথোডের বিজারণ বিভবের মান হচ্ছে 0.40 ভোল্ট। তা আমরা জানি অ্যানোড এবং ক্যাথোড উভয়ের জারণ অর্ধবিভব এবং বিজারণ বিভবের সমষ্টি হচ্ছে মূল কোষে তড়িৎচালক শক্তি। তাহলে 0.83 এবং 0.4কে যোগ করলে আমরা পাই 1.23 ভোল্ট, যেটা হচ্ছে মূল হাইড্রোজেন ফুয়েল সেলের তড়িৎচালক শক্তি। এবং হাইড্রোজেন ফুয়েল সেলকে আরেকটা স্পেশাল কোষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে বেকন কোষ বা বেকন সেল। এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট এই দুইটা ইনফরমেশন। হাইড্রোজেন অক্সিজেন সেলের ফুয়েল তড়িৎচালক শক্তি কত এবং হাইড্রোজেন অক্সিজেন সেলের অপর নাম কি, সেটা হচ্ছে বেকন কোষ। তো আশা করি আজকে আলোচনাটা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।